চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ইসমত আরা ইভা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে গানের জগতের যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? ছোটবেলা থেকেই গান করি, মানে আমি বোঝার আগে থেকেই হয়তো আমাকে ঢুকিয়ে দিয়েছে গানে। আমার ফ্যামিলির সবাই গান করতেন, সবাই বলতে আমার ভাই, আমার বাবা, আমাদের ফ্যামিলিতে সবাই টুকটাক গান করতেন। আচ্ছা, সঙ্গীত মনে একটা পরিবার থেকে আসার জন্য আসলে গানের সাথে যুক্ত হওয়া, নাকি নিজের ভালোবাসার জায়গা থেকেও যুক্ত হয়েছেন? না, সঙ্গীত মনা পরিবার আসলে কি, মানে পরিবেশটা পেয়ে গেলে না অটোমেটিক্যালি হয়ে যায়। যদিও আমি কখনোই আশা করিনি বা স্বপ্ন দেখিনি যে আমি মিউজিকটাকেই পেশা হিসেবে নিয়ে নিব, এটা হয়ে গেছে কেমন করে। আচ্ছা, এরপরে তো আপনি নজরুল সঙ্গীত দিয়ে গানের জগতে আরেকটি যাত্রা শুরু করেছেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। আসলে আমি নজরুল আমি প্রথম শিখেছি হচ্ছে মোশাররফ হোসেন, ওনার কাছে হয়তো আমি হাতে খড়ি হয়েছিল আমার। দেন আবুল মনিরুল হক, আমি একটু আগে থেকে বলছি এই কারণে, কারণ আমার যে উস্তাদ ছিলেন, যার কাছে আমি উস্তাদ নাসির হায়দার, ওনার কাছে আমি তালিম নিয়েছি। বেশি দিন ওনাকে পাইনি, 3-4 বছর। তো ওনার কাছেই আমার নজরুল এবং ক্লাসিক্যাল, যেটা উচ্চাঙ্গ সঙ্গীত, এটা আমি শিখেছি। চেষ্টা করেছি ওই 4 বছরই আসলে আমার শেখা হয়েছে ওনার কাছে। দেন ওখান থেকেই নজরুলের প্রতি ভালোবাসা তৈরি হয়। তারপর আস্তে আস্তে অনেক গুরুর সান্নিধ্যে গিয়েছি। আচ্ছা, এবারে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। নজরুল দিয়ে শুরু করি। রোম ঝুম রোম ঝুম রোম ঝুম রোম ঝুম কেলে নুপুর পায় রোম ঝুম রোম ঝুম ফুটিল শাখে মুকুল ফুটিল শাখে মুকুল ওরা চরণ পায় রোম ঝুম রোম ঝুম রোম ঝুম রোম ঝুম। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। এখন রিসেন্টলি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? রিসেন্টলি দুটো গান বেরিয়েছে আমার। একটা হচ্ছে কষ্টের চাদর, টাইটেল হচ্ছে কষ্টের চাদর, আর একটা হচ্ছে বিরহী মেঘ। দুটোই হচ্ছে একটু স্যাডি সং, আমার ভাগ্যে পড়ে যায় আসলে। আপনার একটি রিয়েলিটি শো, যেটি এটিএন বাংলার তারকাদের তারকা, সেই শোর মাধ্যমে আপনি এসেছেন এবং সেই শোতে আপনি টপ 10-এর মধ্যে ছিলেন, যেটা বেশ ভালো একটি বিষয়। সো ওই সময়টি কেমন ছিল এবং যখন আপনি অংশগ্রহণ করেছিলেন তখন কি কনফিডেন্স ছিলেন কি না যে এত দূর পর্যন্ত আসতে পারবেন? না, আসলে রিয়েলিটি শোতে ওইটাই আমার আসলে প্রথম আসা, ঢাকাতে পারফর্ম করা। তার আগে ছোটোবেলায় বিটিভিতে করেছি, কখনো কম্পিটিশানে, শিক্ষা সপ্তাহ, তারপরে আমাদের স্কুলে যেগুলো হতো এগুলাতে এসেছি। তো রিয়েলিটি শোতে আসার পর আসলে প্রথম আসছি, আমি মফস্বলের মেয়ে, সো আমার ভেতরে একটা ভয় কাজ তো করবেই। হঠাৎ করে এসে এখানে এত এত ভালো ভালো পারফর্মার ছিল ওই টাইমটাতে, আর সবাই আমাদের সিনিয়র ছিলেন। মানে আমরা তখন বেশিরভাগই সবাই আমাদের এজের কয়েকজন ছিল, স্কুলে পড়তাম, মানে কিছু গ্রুপ ছিল আর কি স্কুলে, বা কেউ হয়তো কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে এরকম ছিল। তা আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গিয়েছিল। আমার এখনও মনে পড়ে, আমরা একটা হোটেলে থাকতে দিয়েছিল, আমরা একটা রুমে থাকতাম, কিন্তু আমরা একসঙ্গে থাকতাম বেশিরভাগ টাইমে। আচ্ছা, একই রুমে খুব আড্ডা হতো। তারপরে আউট হয়ে যাওয়ার পরে আসলে আউট হয়েছিল আমার নিজের কারণে। এই যে আজকেও যেরকম আমি লিরিক দেখে দেখে গাইছি, আমার এটা খুব বদ অভ্যাস যে আমি লিরিক্স ভুলে যাই, এবং আমি এই কারণেই আউট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সো সেখানে আপনি কি শিখতে পেরেছেন? আর একটা প্রতিযোগিতায় তো গেলে অনেক এক্সপিরিয়েন্স হয়, সো কি শিখতে পেরেছেন? রিয়েলিটি শোতে শেখার প্রথম ইয়াই হচ্ছে সততা, ভদ্রতা, শালীনতা এবং সহনশীলতা। এবং
এর সাথে সাথে আমরা তো আসলে বেশিরভাগই, আমি জানি না অন্যদের কথা, বাট আমি যেসব গুরুদের সান্নিধ্য পেয়েছি, তারা এটার সাথে সাথে, এই জিনিসগুলোর সাথে সাথে আমাকে গলার চর্চাটা চেষ্টা করেছেন আমাকে তৈরি করতে। তো এইটার সুযোগ হয়েছে। আর সব থেকে বড় কথা, আমার শুভিনন্দী স্যার ছিলেন আমাদের সময়, আমার মনে আছে, স্যার আসতেন আমাদেরকে রিহার্সাল করাতেন এবং উনি অনেক ধরনের টিপস দিতেন। আমি যেরকম ঠান্ডা পানি খেতে পারি না, আমার খুব ঠান্ডার পানি খেলে আমার গলাটা ধরে বসে, কিন্তু স্যার বলতেন বেশি করে করে ঠান্ডা পানি খাবি যাতে একটু সয়ে যায়, গাইতে হবে, এভাবেই করে গাইতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো এবং বেশি খাওয়া, বেশি পরিমাণে খেয়ে শক্তি জোগাড়, আমি এখনও অনেক শুকনা, আরও শুকনা ছিলাম ওই সময়টাই। তো আমাকে বলতো যে বেশি খাওয়া দাওয়া করবি, আর হচ্ছে কনফিডেন্সটা খুব দরকার, যেটা আসলে আমার মধ্যে কম ছিল, কিছু হয়তো গ্রো আপ করেছে, কম ছিল। এবং আসলে হয় কি, নতুন একটা জায়গায় গেলে কিন্তু একটা নার্ভাসনেস এমনি কাজ করে। কিন্তু আমার আসলে মজা লাগতো কি, আমি তো যেহেতু ওখানে ছিলাম, আমি খুলনার মেয়ে, খুলনাতে থাকতে তো আসলে এত সবার সঙ্গে এত মেশা হতো না, যে আড্ডা দেওয়া, গানের আড্ডা দেওয়া। কিন্তু এখানে এসে আমি ওই যে সকাল বিকাল একটা গানের আড্ডা পেতাম। হ্যাঁ, ওখানে খুলনাতে যেমন ছিল, আমি সপ্তাহে একদিন স্যারের বাসায় যেতাম, ওই একটা গানের আড্ডা হতো, সারাদিনই স্যারের বাসায় থাকতাম। আচ্ছা। তো এখানে রিয়েলিটি শোতে আসার পরে অনেক কিছু শেখা যায়, এটাই যে অনেক ধরনের মানুষের সঙ্গে, অনেক ধরনের শিল্পীর সঙ্গে, অনেক ধরনের মেন্টালিটির সঙ্গে একসঙ্গে যখন বসা হয়, তখন অনেক কিছু ভেতরে তৈরি হয় এবং শেখাও যায় অনেক কিছু, আসলে কিছু শেখা যায় সেখান থেকে। আচ্ছা, তো এই কম্পিটিশন থেকে যাওয়ার পর লাইফের টার্নিং পয়েন্ট কি হয়েছে, লাইফের চেঞ্জিংটা কি কি দেখেছেন? না, এখান থেকে যাওয়ার পরে আমি যখন আউট হয়ে যাই, খুবই একদম কনফিডেন্ট লেভেল একদম জিরো হয়ে যায়। কারণ আমি ভেতরে আসে, আল্লাহ আমি কেন আউট হলাম, আমি একদম মানে লক হয়ে গিয়েছিলাম ওই সময়, একদম ভুলে গিয়েছে, হ্যাঁ পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। তো গানের কথা ভুলে গেছি, ওইটা নিয়ে কতদিন প্যান করেছি, কারণ অনেক ছোটো যে স্কুলে পড়তাম, অনেক দিন মন খারাপ ছিল। তারপর থেকে কোনো কম্পিটিশনে নাম দিতাম না, মানে খুব একটা বাজে অবস্থা গেছে আমার। তো তারপর 2012-এ আবার আমার বড় ভাই আমাকে না বলেই এনটিভি আর ক্লোজ আপ 1 এবং পাওয়ার ভয়েস চ্যানেল 9-এর দুটোতে করে আসে। করার পর ফর্ম ফিল আপ করে ও আমার কাছে কোড এনে বলে যে এটা তোর করতে হবে। আমি বললাম যে না, আমি আর করব না, আমার হবে না। পরে বলছে যে ঠিক আছে, না হোক, পাওয়ার ভয়েসে যেটা, ওটাতে রুনা লালা ম্যাম থাকবে। তো আমার তো শুভিনন্দী স্যারকে যেরকম, ওনাকে ভালোবেসে আমি এটেনে গিয়েছিলাম আসলে, সত্যি কথা বলতে, স্যারকে দেখে। তো ঠিক রুনা লালা ম্যাডামকে দেখে আমি পাওয়ার ভয়েসে যাই, যে অন্তত ম্যাডামের যদি সান্নিধ্য পাই, এতটুকু এনাফ, আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না। কিন্তু আল্লাহর অনেক রহমত, আমি এবার ফার্স্ট রানার আপ হতে পেরেছিলাম। তো এই আর কি, জীবন এভাবে শুরু হলো। কিন্তু আমি কখনো আসলে গানটা নিয়ে যে কিছু করব, এটা আমি কখনোই মানে স্বপ্ন দেখতাম না কখনো। কারণ গানটা গাইতে আমার ভালো লাগতো, আমার মন খারাপ থাকলে গান করতাম, মন ভালো থাকলে গান করতাম, প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা এখন, আমাদের মনটা খুব ভালো, সো এই কারণে আরেকটি গান শুনতে চাই। আচ্ছা, এখন কি গান শোনাই? আচ্ছা, এখন আমার নতুন একটা যে গানটা বললাম, বিরহী মেঘ, এই গানটার একটু শোনাই। এই গানটির মিউজিক ভিডিও বেরিয়েছে রিসেন্টলি। আকাশে মেঘ জমে কার ভরসায়, আকাশে মেঘ জমে কার ভরসায়, যে গেছে সে ফেরেনি, খোঁজটুকু রাখেনি, যে গেছে সে ফেরেনি, খোঁজটুকু রাখেনি, অশ্রু ঝরে নায়ার কোনো ভরসায়, আকাশে মেঘ জমে কার ভরসায়, আকাশে মেঘ জমে কার ভরসায়। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এবং আপনি একটি সঙ্গীত পরিবার থেকে বেড়ে ওঠা এবং তারপর গানের জগতে এবং আবার সঙ্গীত পরিবারেই যাওয়া, কারণ আমরা জানি আপনার হাজব্যান্ড একজন মিউজিশিয়ান। সো এই জার্নিটা এবং কিভাবে পরিচয় এবং গান থেকে ভালোবাসার কারণেই কি তার সাথে ভালোবাসাটা তৈরি হয়েছে কেনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, গানকে ভালোবাসি বলেই তো মিউজিকটাকে ভালোবাসি, গান শুধু না আসলে মিউজিকটাকেই ভালোবাসি, এই জন্য হয়তো ভালো লেগেছে। এটার একটা ব্যাপার ছিল আসলে কি, আল্লাহ সবসময় না আমার কাছে মনে হয় এটা যে আল্লাহই লিখে দেন, জোড়াটা আল্লাহ লিখে দেন। না হলে আমি আসলে গান করি, বাট আমি কখনোই চাইনি যে মিউজিকের আরেকজনের সঙ্গে আমি আমার লাইফ কাটাবো। আমি চেয়েছিলাম যে আমি মিউজিক করবো, আরেকজন শুনবে। তো হয়ে গেল কি করে একটা প্রোগ্রামে গিয়েছিলাম রেকর্ডিংয়ে, তো দেখা হলো, তারপরে সরাসরি বিয়ের প্রপোজাল দিয়ে দিল। আমি বাসায় বলে দিলাম, বাস এভাবে করব, কোনো প্রেম টেম কিছু না, জাস্ট বললো, বাসায় দেখা দেখি হলো, বিয়ে করে ফেললাম। যেহেতু আপনার 2টি মৌলিক গান রিলিজ হয়েছে, আগামীতেও তো আরো গান আমরা পাওয়ার সম্ভাবনা আছে। আমার আরেকটি গান রেডি আছে। সেটা কি ধরনের গান? সেটি আধুনিক, না সেটি হচ্ছে রোমান্টিক একটা মিষ্টি একটা গান হবে। আচ্ছা, আমরা অবশ্যই চাই আপনার কাছ থেকে কিন্তু ধামাকা গানও পেতে, কারণ দুঃখের গান পরপর 2টি গানই স্যাড রোমান্টিক বলা যেতে পারে। বেশিরভাগ আমার 2টি অ্যালবামেরই মনে হয় এক একটা অ্যালবামে 9টা বা 10টা গান আছে, তার মধ্যে 2-3টা মনে হয় একটু ধামাকা গান আছে, বাকি সব। আচ্ছা, এখন পর্যন্ত যে গানগুলো রিলিজ হয়েছে তার মধ্যে সবচেয়ে দর্শক বা প্রথম কোন গানটি দর্শকরা বেশ সুন্দরভাবে গ্রহণ করেছিলেন? মেঘেরা। আমার মেঘেরা অ্যালবামের প্রথম সোলো অ্যালবাম করেছিলাম এবং ওটাতেই মেঘেরা মিউজিক ভিডিও করেছিলাম গানটার। ওই গানটির নমিনেশনেও ছিল এবং প্রথম আলোতে, মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম, একদম ছোট ছিলাম, শুরুতেই এক গান বের হওয়ার সাথে সাথে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, বিশেষ করে যারা গান বোদ্ধা। আমি এটা খুব আমার ক্ষেত্রে এটা হয়ই, খুব বেশি গান বোদ্ধা মানুষ যখন আমাকে করে, আমার ওটাও বেশি ইন্সপায়ার হই আমি বেশি। আচ্ছা, তাহলে সেই গানটির 2টি লাইন শোনা হয়ে যাক আমাদের। মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, ঘন কালো মেঘে ঢাকা, না 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 না, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, সানি সরে রে নি সা মা গা মা রে রে সা, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, পথ ঘাট পানিতে ডুবিয়ে, কি কথা বলে বিজলি চমকে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। বাহ, চমৎকার, খুবই ভালো লেগেছে গানটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো এখন যে আমরা যে ট্রেন্ড দেখি গানের, এবং সেই সাথে কিন্তু ভাইরাল হওয়ার একটা ট্রেন্ডও আছে, সবাই ভাইরাল হতে চায়, সবার গানই সবাই ভাইরাল করতে চান। তো আপনার গান ভাইরাল হোক এরকম কিছু চান কিনা, বা ভাইরাল বিষয়টি আপনি কিভাবে দেখেন? যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে, আমি তো এটাকে করতে পারবো না, কারণ আড়াল করতে পারবো না বা অ্যাভয়েড করতে পারবো না, এর সঙ্গেই আমাকে চলতে হবে। কিন্তু ভাইরাল শব্দটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল। না ভালো লাগার কারণটা কি? ভাইরাল হচ্ছে এমনও হতে পারে, আমি এরকম আমি শ্রদ্ধা নিয়েই বলছি, অনেকেই আছে গড গিফটেড, গাইছেন, আল্লাহ ওনাকে গলা দিয়েছেন, উনি গাচ্ছেন, শুনে তুলে ফেললেন, গেয়ে ফেললেন, ভাইরাল হয়ে গেল মানে শ্রোতা। আমরা তখনই শিল্পী যে ততক্ষণই শিল্পী যতক্ষণ শ্রোতা আমাদের গান শুনবে। আমি গান শিখলাম কিন্তু আমার গান কেউ শুনছে না, তো আমি তো আমাকে শিল্পী পরিচয়টা দিতে পারবো না। তো ভাইরাল যারা হয় তাদের এই বিষয়টা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এর কারণে অনেক গুণী শিল্পীরা পিছিয়ে যাচ্ছে। যেমন একটা সময় যেমন বিটিভিতে আমরা ছোটোবেলায় দেখেছি, শুধু বিটিভি দেখতাম, তখন ওখানে চান্স পেতে গেলে অনেক শিক্ষা সপ্তাহ, তারপরে শিশু একাডেমি, নতুন কুড়ি, এগুলাতে যেতে গেলে প্রত্যেকটা ধাপ আমরা যেরকম রিয়েলিটি শো করে আসছি, ঠিক সেরকমই ওখানেও আসতে হতো, এবং ওখানে যারা চ্যাম্পিয়ন হতেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন, তারাই টিভিতে চান্স পেতেন।
এবং যোগ্যতা অনুযায়ী তারা চান্স পেতেন এবং তাদের গান তখন শ্রোতাদের কাছে পৌঁছাইতো, তখন তারা সেটাকে ক্যাচ করতো। সো তাদের এই যে পরিশ্রম, এই যে শিক্ষার একটা ব্যাপার, এই জিনিসটার কারণে তারা সবটার একটা সম্মান পাচ্ছে। কিন্তু এখন হচ্ছে কি, যারা শিখে আসছে, যারা অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে গান শিখে ওটার প্রতি ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে বড় হচ্ছে, পরবর্তীতে শ্রোতাদের কাছে সেটা ভালো দেবে যাচ্ছে, কারণ হচ্ছে ভাইরালের ব্যাপারটা হচ্ছে আরও বেশি প্রখরভাবে হয়ে যাচ্ছে। কারণ এগুলো তো আমাদের হাতে নেই, এখন ফেসবুক, ইউটিউব যে যখন খুশি সে খুলতে পারে, যে যখন খুশি সে তার ভিডিও আপলোড করতে পারে, এই আর কি। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছে আছে কিনা? প্লেব্যাক করা হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আমি ইমন শাহ দাদার আমার প্রথম প্লেব্যাকই ইমন দাদার গানটি আজকে শোনাতে পারবো না, কারণ এটা হচ্ছে অনেক আগে করেছিলাম, আমি ভুলে গেছি আসলে। দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো কাজ করা হয়েছে রিসেন্টলি না, আমি বেশ আগে করেছি, সানি জোবায়ের ভাইয়ার কিছু কাজ করেছি, তারপরে হচ্ছে আরও প্রিন্স মাহমুদ ভাইয়ার সুরে গান করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আমি শোনাবো। তারপরে হচ্ছে ইন্ডিয়ান, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে আরেকটি মুভি হয়েছিল হৈমন্তী, ওই মুভিতে গান করেছি, হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি। কিন্তু সত্যি কথা বলতে যেভাবে, যেহেতু প্রফেশনে আছি, এটা সত্যি কথা বলছি এই কারণে, কষ্টটা কিছুটা মাঝে মধ্যে বলতে হয়। যেমন আমাদের দেশে এখন অনেক আমার চোখেই দেখা অনেক গুণী শিল্পীরা অনেক ভালো ভালো কাজ থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে, কারণ আমাদের যারা অনেক বড় বড় যারা গুণী শিল্পী, তারা এখন এটার একটা চিন্তা করছেন, কিছু একটা কাজ করার চেষ্টা করছেন, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এখন। না হলে তো অনেক ভালো ভালো গান আসতো না। রিসেন্টলি কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে সিনেমার, তারপরে হচ্ছে নাটকের, এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন এবং সেই সাথে খুব সুন্দর একটা আড্ডাও হলো। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।